লেগেসি হাওয়া লেগেসি হাওয়া মূলত ইস্টবেঙ্গল নিয়ে একটা আলোচনা করব এবং আরও কিছু আনুষঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব। ভারতীয় ফুটবল কিছু হাওয়াবাজি বা আহ, একটা যে দুর্ঘটনা ঘটে গেলে হাওয়ায়, সেটা নিয়ে একটু আলোচনা করব। তো গতকাল ব্রাত্য বসু ইস্টবেঙ্গলের স্কুল অফ এক্সেলেন্সের উদ্বোধন অনুষ্ঠানে এসে একটা বেশ ভালো একটা কথা বলেছে যে লেগেসি ধুয়ে খেও না। তো সেইটা নিয়ে আলোচনা করব একটু, মানে বিশদে আলোচনা করব। তো তার পূর্বে বলি যে অনেকেই দেখছি মরা কান্না জুড়ে দিয়েছে গতকালের ওই এফএসডিএল এর ওই চিঠিটা প্রকাশ হওয়ার পর। আজকে দেখলাম অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন থেকেও একটা চিঠি দিয়েছে, একটা দুহাত তোলা একটা চিঠি দিয়েছে। তো গতকালের এফএসডিএল চিঠিটা বেরোনোর পর থেকে দেখছি অনেকেই মরা কান্না জুড়েছে। তার মধ্যে আমাদের লালটু বাবু তো আছেন, ডক্টর লালটু। অনেকে বলছে মানে ডক্টর কেন, আমি বললাম ডক্টর কথাটা মানে ডাক্তার থেকেই নয়, মানে ইংরেজিতে একটা শব্দ আছে ডক্টরিং, মানে আপনি সত্যকে মোচড় দিয়ে মানে বিকৃত করছেন, সত্যের বিকৃতি, সেটাকে ডক্টরিং বলে। তো সে থেকে ডক্টর কথাটা আমি অনেকের ক্ষেত্রেই ব্যবহার করি। যাকে আমাদের ডক্টর লালটু, উনি বলছেন দাঁত থাকতে দাঁতের মর্ম বাঙালি বুঝলো না বা ভারতীয় বুঝলো না। মানে এফএসডিএল মানে যে কি বিশাল বড় দাঁত, আমরা সেই মর্মটা নাকি বুঝতে পারছি না, আমরা ভারতীয়রা বুঝতে পারছি না। দেখুন না, সবার দাঁতে তো এফএসডিএল মাজনটা ঘষে দেয়নি, ফ্লোরেসেন্ট মাজন তো ঘষে দেয়নি, নুন দেওয়া মাজন। তো আমরা এফএসডিএল এ সবাই নুন খাইও নি, ফ্লেভারটা পাচ্ছিও না, তাই আমরা বুঝতে পারছি না। তো দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝলো না বলতে গিয়ে উনি বলছেন যে এফএসডিএল না থাকলে আমাদের কি হবে। ভালো প্রশ্ন। উনি বলছেন দেখুন, মানে এফএসডিএল তো ভারতীয় ফুটবল ফেডারেশনকে, এআইএফএফকে দায়িত্ব দিয়েছিল আই লিগ চালানো, পারলো? দেখলেন আপনার কীভাবে চালালো। দেখুন আই লিগ, এখন আই লিগ আর তখনকার আই লিগ দুটো এক নয়, নাম যদিও এক আছে। তখন আই লিগ ছিল দেশের 1 নম্বর লিগ, যেখানে ইস্টবেঙ্গল মোহনবাগান খেলতো। এখন আই লিগ কিন্তু ভারতের দ্বিতীয় সারির লিগ বা টায়ার 2 লিগ। তো এফএসডিএল কিন্তু এআইএফএফকে টায়ার 1টা চালাতে দেয়নি, টায়ার 2টা চালাতে দিয়েছে। আর আপনারা এটা জানেন, যে কোনো দেশে টায়ার 2কে সবসময় টায়ার 1 ফান্ড করে, টায়ার 3কে টায়ার 1 ফান্ড করে। মানে যে কোনো দেশে সাধারণত যে ইনকামটা আসে স্পন্সরশিপ থেকে বা যে টোটাল রেভিনিউটা হয়, সেটার কিন্তু মূলত আসে আপনার টায়ার 1 থেকে। তারপর সেই টাকাটা আপনি ডিস্ট্রিবিউট করে দেন বিভিন্ন লেভেলে। তো আপনি যদি যেখানে টাকাটা আয় হচ্ছে সেইটা নিজের হাতে রেখে দিলেন, আইএসএলটা, বললেন ভাই তুমি গিয়ে আইডাব্লিউএলটা চালাও, তুমি গিয়ে টায়ার 2টা চালাও, টায়ার 3টা, সেটা কখনো সম্ভব? কখনোই সম্ভব নয়। আপনি স্পন্সরশিপ আনবেন কী করে? টায়ার 2 তো বিক্রি হয় না, টায়ার 1-এর টাকাতেই সব জায়গায় টায়ার 2টা চালাতে হয়। তো এইটা যখন কেউ একদম দাবি করে, তখন তাকে ডক্টর বলতেই হয় যে দেখ, আই লিগ চালাতে পারলো না এআইএফএফ। তো এটা একটা, মানে এর মধ্যে সত্যতা 0% রয়েছে। তাছাড়াও অনেকে দেখছি মরা কান্না জুড়েছে কি হবে আইএসএল না থাকলে। ব্যাপারটা এরকম যে মাল্টিপ্লেক্স বন্ধ হয়ে গেলে কি হবে, সিনেমা ধ্বংস হয়ে যাবে। তো এইটা শুনে যদি সত্যজিৎ রায়ের আত্মা কোথাও থেকে থাকেন, বলবে বাবা আমি তো মাল্টিপ্লেক্সে জীবনে ছবি রিলিজ করতে পারিনি। দেখুন, একটা সময় অনেকেই ভাবতো যে কলকাতায় গ্লোব, নিউ এম্পায়ার, সিনেমা দেখার বিশাল বড় ব্যাপার, সব বন্ধ হয়ে গেছে। এখন গ্লোবে রেনোভেট করে আবার একটা মাল্টিপ্লেক্স করে চালিয়েছে। তো মাল্টিপ্লেক্স বন্ধ হলে আবার কিছু একটা চালু হবে, এরকম না যে মানে আগে তো যত সিঙ্গেল থিয়েটার ছিল সেগুলো তো মাল্টিপ্লেক্সই বন্ধ করেছে। আজকে যদি মাল্টিপ্লেক্স বন্ধ হয় অন্য কিছু হবে। এইটা মানে খুব বোকা বোকা কথা যে আইএসএল বন্ধ হয়ে গেলে কী হবে। দেখুন, ভারতীয় ফুটবলের একটা অংশ ছিল আইএসএল, আইএসএলটার মধ্যে ভারতীয় ফুটবল নয়। কে কার মধ্যে রয়েছে সেটা একটু বোঝার চেষ্টা করুন। ভারতীয় ফুটবলের অংশ হচ্ছে আইএসএল, আইএসএল এর অংশ ভারতীয় ফুটবল নয়। আইএসএল বন্ধ হবে কি হবে না আমরা জানি না। আইএসএল চললেও সেটা কে চালাবে, ফেডারেশন চালাবে নাকি কোনো প্রাইভেট পার্টি চালাবে, যেটা নিয়ে আমি আমার আগের
অডিওতে আলোচনা করেছি যে লিগ্যালিটিসের ব্যাপারটা। আমি আপনি চাওয়াটা তো বড় ব্যাপার না, দেশের আইন কানুন মেনে আপনাকে চাইতে হবে। আপনি অনেক কিছু চাইতে পারেন, আপনি একে বিয়ে করবেন, তাকে বিয়ে করবেন। একসময় ছিল মানে একটা খুব কমন একটা জোক ছিল যে এক উন্মাদ ঘুরে বেড়াচ্ছে কলকাতার রাস্তায় উলঙ্গ হয়ে, বলছে আমার সাথে শ্রীদেবীর বিয়ে পাকা। যে পাকা, বলছে হ্যাঁ 50% পাকা। বলছি 50% পাকা মানে কি? বলছে আমি মত দিয়ে দিয়েছি, শ্রীদেবী এখন মত দেয়নি। ওরকম মানে উন্মাদের মতন এইসব সাংবাদিকরা কথাবার্তা বলছে। দেখুন, একটা জিনিস বলতে পারি হলফ করে, যদি এফএসডিএল এর রমরমা কমে তো অনেক সাংবাদিকের এটা পাতে একটু কয়েক পিস মাছ কম পড়বে, মাছ মাংস কম হবে। কেন? এফএসডিএল অনেকে পুষে রেখে দিয়েছে, অনেক সাংবাদিককে গোটা দেশ জুড়ে অনেককে পুষে রেখে দিয়েছে। এবার তাদের ভাগ্যে মাছের সংখ্যা বা মাংসের সংখ্যা বা যারা ধরুন নিরামিষাশী, ডালের সংখ্যা একটু এগুলো কমবে না বাড়বে, সেটা তাদের ভাগ্যের ওপর ব্যাপার। মানে কিন্তু এটার সম্ভাবনা আছে। এবার আসা যাক যে ব্রাত্য বসু যেটা বলেছে যে লেগেসির কাসুন্দি আর কতদিন ধুয়ে খাবে, এটা কিন্তু সত্যি ঘটনা। এটা আমি আগেও অনেকবার বলেছি। দেখুন, আপনি যখন একটা গর্ব করেন, আমার ঠাকুরদা এটা করেছে, আপনি কিসের গর্ব করছেন? আপনার ঠাকুরদার একটা কর্মের গর্ব গর্ব করছেন। বা আমার বাবা এটা করেছে, আপনি কিসের গর্ব করছেন? আপনার বাবার কোনো একটা কর্মের আপনি কি করছেন, একটা দাবি করছেন। তো কর্মটা কাউকে একটা করতে হয়েছিল। এখন দেখুন এই যে নিতুরা বলে পল্টুদা এটা করেছে, ভাই পল্টুদা করেছে তাই পল্টুদা প্রশংসা পাচ্ছে, তুমি কেন প্রশংসা পাবে? মানে পল্টুদার কর্মের স্বীকৃতি কি মানে ডিভিডেন্ড তুমি পাবে? বা তার আগে জ্যোতিষগও কিছু করেছে, জ্যোতিষদা এটা করেছে, জ্যোতিষদাকে আমরা সম্মান করব। জ্যোতিষদার ওই কর্মের ডিভিডেন্ড তো তুমি পেতে পারো না, তুমি তো কিছু করছো না। তো আপনাকে কিন্তু চিরকাল মানে কাজ করতে হবে। মানে ওই অতীতের কোনো একটা কারুর একটা সুকর্মকে আপনি চিরকাল ওই গরুর দুধের মতন দুইতে পারেন না। মানে এটা ডিভিডেন্ড না, ইট বেচে খাওয়া বলে না, এদেশিরা ইট বেচে খুব কুড়ে, বাপ ঠাকুরদার সব ইট বেচে খায় এদেশিরা। এটা ঘটনা, অনেক ক্ষেত্রে এটা সত্য। মানে ঘটিরা বা এদেশিরা অনেকেই খুব কুড়ে হয় এবং তারা তাদের পূর্বপুরুষদের কোনো কৃতিত্বের বা কর্মের ওই ইট বেচে খায়। তো এইভাবে ইট বেচে খেলে কিন্তু আপনি এগোতে পারবেন না। দেখুন, আমি যেটা আগেও একবার বলেছিলাম একটা অডিওতে, যে বাইজেন্টাইন এম্পায়ার যেটা ছিল, তার আগে ছিল হচ্ছে আপনার ওই অটোমান এম্পায়ার ছিল, নাকি আগে পরে বাইজেন্টাইনে পরে, সরি ভুল বললাম, অটোমান অনেক পরে এসছে, বা উসমানদের, ওটা তো একদম প্রথম বিশ্বযুদ্ধের আগে ওই সময়টা ছিল। যে অটোমান এম্পায়ার তুর্কিদের ছিল, উসমানদের ছিল। গোটা ইউরোপ দাপিয়ে বেরিয়েছে, মানে ইউরোপের একটা বড় অংশ জুড়ে ছিল উসমান বা অটোমান এম্পায়ার। সে তুর্কিরা এখন কোথায়? আপনারা যদি কেউ ইউরোপ থাকেন বা যদি বেড়াতে যান, দেখবেন গোটা ইউরোপ জুড়ে মানে ছোট ছোট কাবাবের দোকান চালাচ্ছে তুর্কিরা। এইটাই মানে কোথায় ছিল ইস্তানবুল তখন? কনস্ট্যান্টিনোপল। মানে ইস্তানবুলের নাম ছিল কনস্ট্যান্টিনোপল, যেটা বাইজেন্টাইন এম্পায়ারের ক্যাপিটাল ছিল, যে ইস্টার্ন রোমান এম্পায়ারের ক্যাপিটাল ছিল একটা সময়। মানে পৃথিবীর অন্যতম প্রধান শহর ছিল কনস্ট্যান্টিনোপল, বা আজকে যেটা ইস্তানবুল। এখন কোথায় ইস্তানবুল? তা কি প্রাসঙ্গিকতা আছে ট্যুরিজম ছাড়া? তারা একদিকে এশিয়া, একদিকে ইউরোপ। তো আপনাকে কিন্তু সারাক্ষণ নিজেকে রিইনভেন্ট করতে হবে, কর্মের মধ্যে থাকতে হবে। এই পল্টু দাস যেমন নিজের কর্ম করেছে, তার পূর্বে জ্যোতিষ গুহ তার নিজের কর্ম করেছে, নিতু কোনো কর্ম করছে না। এখন নিতু একটা স্কুল অফ এক্সেলেন্স খুলেছে, মূলত ফুটবল আর ক্রিকেট নিয়ে আপাতত শুরু হচ্ছে একটা প্রোগ্রাম, অল ইন্ডিয়া লেভেল। কিন্তু অল ইন্ডিয়াতে কিছু হবে না, হলে বাংলার মধ্যেই হবে। যেটা করছে সে নিয়ে আগে আমি আলোচনা করেছিলাম যে কী কী করণীয়, মানে ভারতীয় ফুটবলকে উদ্ধার করতে গেলে কীরকম একটা নেটওয়ার্কিং সিস্টেম একটা লাগবে, তৃণমূল স্তরে লাগবে। এবং সেই ভাবধারা থেকেই, মানে আমার থেকে শুনেছি সেটা বলছি না, আমি যেটা বলেছি সেটা কোনো রকেট সায়েন্সও না, মানে এইটাই একমাত্র পথ। তো এরকম চিন্তাভাবনা অনেকের মাথাতেই থাকতে পারে। তো জাগিয়ে মানে প্রাথমিক চিন্তা ভাবনাটা এদের কিন্তু ঠিক আছে।
এবার এরপর কি হবে সেটা আমরা জানি না। মানে আপনি রাস্তাটা ঠিক ধরেছেন, মানে কলকাতা থেকে আপনি দিল্লি যাওয়ার রাস্তাটা ঠিক ধরেছেন। এবার ওই রাস্তাটা আপনি টুকুস টুকুস করে হেঁটে হেঁটে যাবেন, নাকি ভাঙা সাইকেলে যাবেন, নাকি গাড়িতে যাবেন, নাকি আর কীভাবে পালকিতে যাবেন সেটা আমি জানি না। মানে এরপর কী ঘটবে সেটা পুরোপুরি কর্মফল, মানে কীভাবে কর্মটা করছে, কীভাবে পরিকল্পনা করছে। আপনি রাস্তাটা ঠিক ধরেছেন, এবারে রাস্তা আপনি ফাটা টায়ার নিয়ে হেঁটে যাবেন, মানে গাড়ি চালিয়ে যাবেন, নাকি কীভাবে, মানে কোনো মাতাল ড্রাইভারকে নিয়ে যাবেন, বা কারণ মস্তিষ্ক বিকৃত। এইবার মস্তিষ্ক বিকৃত নিয়ে মনে পড়লো যে এয়ার ইন্ডিয়ার যে প্রাথমিক তদন্ত রিপোর্ট বেরিয়েছে, তো সেটা নিয়ে গতকাল একটা বিদেশি 2 পাইলটের একটা ইউটিউব শুনছিলাম। তারা এমন চিবিয়ে চিবিয়ে একটা বোরিং ইংরাজি বলছিল যে আমার ঘুমিয়ে পড়েছিলাম। তার আগে একটা সুন্দর একটা লাইট অ্যান্ড ফাউন্টেন শো দেখতে গেলাম, আমার বাড়ির পাশেই একটা হচ্ছিল, একটা লেকের ওপর, খুব সুন্দর। আশা করি কোনো দিন এরকম কলকাতাতেও হবে। কলকাতায় ইনফ্যাক্ট অনেক ভালো ভালো জিনিস আছে, একটা হার্বাল গার্ডেন করেছে। সেটা নিয়ে আমি যখন কলকাতায় গতবার গিয়েছিলাম তখন একটা ভিডিও আপলোড করেছিলাম ইউটিউবে। তো সেটা নিয়ে দেখলাম আজকে একজন একটা মন্তব্য করেছে, এটা ঠিক কোথায়, এটা খুব অদ্ভুত ব্যাপার, এত সুন্দর একটা আয়ুর্বেদিক একটা হার্বাল গার্ডেন, সেটা ইকো পার্কের ভেতরে, কিন্তু ইকো পার্কের লোকরাই জানে না সেটা কোথায়। আমি যখন গিয়েছি একে ওকে জিজ্ঞেস করছি। অসাধারণ গার্ডেন। ওইটা হচ্ছে সোলার ডুমটা ঠিক পাশেই অবস্থিত। অবশ্যই বিদেশিরা জানে, যারা পার্কে কাজ করছে তারাই জানে। যাকে আমরা হাওয়াতে আসি, যে এয়ার ইন্ডিয়া যেটা হলো, এই যে সেটা ক্যাপ্টেন স্টিভের আজ শুনছিলাম ইউটিউবে, ও যে একদম ইউনিফর্ম পরে বসে, টাইফাই নিয়ে একদম একদম যে ট্যাগ ফ্যাগ নিয়ে বসে, একদম হচ্ছে অফিসে বসে করছে মনে হচ্ছে ডক্টর লালটুর মতো। তো যেটা বুঝলাম যে প্রাথমিক তদন্ত রিপোর্ট যেটা বলছে যে যে দুটো সুইচ আছে, যে সুইচ থেকে ফুয়েল সাপ্লাই হয় ইঞ্জিনে, সেই সুইচ দুটোই অফ পজিশনে ছিল। এবার কী করে হয়েছে জানি না, ওটা তো পূর্ণ তদন্ত রিপোর্ট পাওয়া গেলে বোঝা যাবে। এখন এই সুইচগুলো ঠিক লাইটের সুইচের মতো না, এগুলোকে তুলে টানা হেঁচড়ে করে এগুলো নামাতে হয়, অনেকটা গাড়ির গিয়ারের মতো, অতটা সহজ নয়। মানে কেউ যে ভুল করে হাত লাগিয়ে অফ করে দেবে। এবার দুটো সুইচই অফ পজিশনে পাওয়া গেছে। এবার ধরলাম মানে এই রিপোর্টটা সঠিক রিপোর্ট, মানে রিপোর্টও কিন্তু অনেক সময় এটা হয়, মানে বিভিন্ন ইনফ্লুয়েন্সে হয়। এইটাই যদি রিপোর্ট হয় তাহলেও কিন্তু এটা চিন্তার কারণ। কেন চিন্তার কারণ? কেননা ভুল করে এই সুইচটা অফ হতে পারে না। এক হচ্ছে দুটো পাইলটের মধ্যে ইন্টারাকশন হবে, তারপর সুইচটা অফ করতে হয়। ধরলাম ইন্টারাকশন হলো না, ধরলাম ইন্টারাকশন একজন পাইলট একজনের সঙ্গে ইন্টারাক্ট করেনি, করে সে সুইচটা অফ করে দিয়েছে, সচেতনভাবে অফ করেছে। এইটাও ভীষণ চিন্তার কারণ, মানে ফ্লাইট কর্তৃপক্ষের জন্য, মানে এয়ার ইন্ডিয়ার জন্য। কেননা এইটা তখনই হতে পারে যদি একজন মানুষ সুইসাইড মেন্টালিটিতে থাকে, বা তার মেন্টাল ডিসঅর্ডার থাকে। দেখুন, একটা মানুষ দুম করে ওইভাবে সুইসাইড করে না, বা তার মেন্টাল ডিসঅর্ডার ওইভাবে একদিনে দুম করে হয় না। তো এইটার জন্য কিন্তু যারা পাইলট তাদের একটা প্রোগ্রাম থাকে, যে তাদের নিয়মিত সাইকোলজি টেস্ট হয়। এবার এখানে একটা মুশকিল, যে সাইকোলজি টেস্টটা তো কোনো মেশিন করছে না, মানুষ করছে। আমাদের দেশে এই সমস্ত কিছুই আছে, আবার কিছুই নেই। ওই সমস্ত কিছু আছে দাদা, ঠিক আছে, একটা জুনিয়র ছেলে হয়তো, একটা সে জাস্ট সদ্য পাস করেছে হাবিজাবি কোনো একটা কলেজ থেকে, সাইকিয়াট্রিস্টে তাকে বসেই দিয়েছে, সে কিছুই জানে না নিজে। সে হয়তো বললো বড় পাইলট এসে, এই সই করে দাও, হ্যাঁ ঠিক আছে স্যার, যান যান। এই সম্ভাবনা কিন্তু থাকে। মানে আপনি যতই একটা সিস্টেম বানান, সেখানে যেই মুহূর্তে মানুষ থাকে সেখানে কিন্তু ভুলের সম্ভাবনা থাকে। এই যে বললাম সব আছে, আপনি রাস্তা খুঁজে পেয়েছেন, স্কুল অফ এক্সেলেন্স। এবার আপনি এটি নিয়ে আমি মানে বিশদে আলোচনা করেছি পূর্বে। সেখানে একটা খুব এসেনশিয়াল এলিমেন্ট হচ্ছে আপনি কোচ, এখানে লেখা আছে গালভরা ইস্তেহারে বা ব্রোশারে যে কোচ এরা ডেভেলপ করবে, কোচ ট্রেনিং করবে, কিন্তু এখানেই গন্ডগোলটা হতে পারে। কে ট্রেন করছে? মানে আপনি কি কিছু রঞ্জন চৌধুরী টাইপ কোচ তৈরি করবেন? তাহলে আপনার কিছুই হবে না। আপনি
ঠিক ধরেছেন যে আপনাকে কোচ লাগবে, কিন্তু কোচটা আপনার ঠিকঠাক তৈরি করতে হবে। আপনি যে সিলেবাস করবেন বলছেন, রিভিউ প্রসেস করবে, যে স্কুল সাধারণ স্কুলে থাকে, যিনি আলোচনা করেছে, কিন্তু আপনি কি প্যারামিটারে ইভ্যালুয়েট করবেন, সেই প্যারামিটারগুলো আপনি কি ঠিকঠাক ডিফাইন করছেন? নয়তো পুরো প্রসেসটাই মানে বেকার হয়ে যাবে। এরা ঠিকঠাক ধরেছে যে সরকারি লেভেলে ফান্ডিং লাগবে, এটা ঘটনা। এবং এইটাই বলেই শেষ করব যে আইএসএল যদি নাও হয়, যেই লিগটা হবে সেই লিগটা খুব একটা খারাপ হবে না, এবং সেই লিগে দরকার হলে পশ্চিমবঙ্গ সরকার যথেষ্ট সাহায্য করবে। পশ্চিমবঙ্গ সরকার ফুটবল নিয়ে, দেখুন পশ্চিমবঙ্গ সরকারের ফুটবল নিয়ে ফান্ডিংয়ে দুটো কারণ আছে। এক হচ্ছে বাংলাতে ফুটবল খুব জনপ্রিয়, তো ফুটবলে আপনি ইনভেস্ট করলে আপনি কিন্তু একটা জনপ্রিয়তা অর্জন করতে পারেন, বা ফুটবলের মাধ্যমে আপনি একটা পলিটিক্যাল মাইলেজ পাবেন। বাকি রাজ্যগুলোর ক্ষেত্রে সেই সমস্যাটা, ভারতে কেন কোনো খালি উত্তরপ্রদেশ, গুজরাট এরা ফুটবল ইনভেস্ট করবে না, কেন সেখানে যেই পলিটিক্যাল পার্টির কথাই বলুন, তারা জানে যে ফুটবলে টাকা ঢেলে এখানে আমি ভোটে কোনো লাভবান হব না। তো এইটা একটা ব্যাপার, রাজনৈতিক কারণ। আর উত্তর পূর্বে যে ছোট ছোট রাজ্যগুলো আছে সেখানে অবশ্যই ফুটবল ভীষণ জনপ্রিয়, ফুটবল সাথে ভোট জড়িত, কিন্তু সেখানকার রাজ্যগুলোর আবার না রাজস্ব খুব কম। ওই বলে না, বাংলা ক্ষোভ প্রকাশ করে যে জিএসটির টাকা আমরা পাচ্ছি না, তার কারণ এই জিএসটির টাকা যেটা বাংলা থেকে তোলা হচ্ছে সেগুলো সেসব গরিব গরিব রাজ্যগুলোকে দেয়া হয়। তো এই একটা কারণ যে কেন ইস্ট বেঙ্গলের স্কুল অফ এক্সিলেন্স শুধু পশ্চিমবঙ্গ থেকেই ফান্ডিংটা পাবে, পশ্চিমবঙ্গের সরকার থেকে বিভিন্ন জেলা স্তরে ফান্ডিংটা পাবে, অন্য রাজ্য থেকে পাবে না। এটা একটা কারণ। আর দ্বিতীয় একটা কারণ, পশ্চিমবঙ্গ সরকার এখন যেভাবে ডেভেলপ করতে চাইছে বাংলাটাকে, তাতে করে কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট অংশ হচ্ছে ফুটবল। কেননা আপনি যখন ধরুন একটা কোনো পাশ্চাত্য দেশের সাথে কথা বলছেন, আপনি যে কোনো দেশের সাথে, এখন দেখছি ভিয়েতনামের সাথে কথা বলছে, বা বিভিন্ন দেশের সাথে কথা বলছে, ইউরোপের, ইংল্যান্ডের সাথে, তো এরা ক্রিকেটটা খুব একটা বোঝে না, এরা ফুটবলটাই বোঝে। তো এইটা কিন্তু একটা সেলিং পয়েন্ট ফর ফুটবল, যে আপনাকে যদি ভারতকে সামগ্রিকভাবে উন্নত করতে হয়, অন্যান্য রাজ্যকেও করতে হয়, একটা না একটা টাইমে কিন্তু আপনাকে ফুটবলে টাকা ঢালতেই হবে। আপনি ক্রিকেটে জানেন, আপনি ফুটবলে খুব নিচে, ধরুন একটা গুজরাটের কেউ যাচ্ছে গুজরাট নিয়ে কথা বলতে, তো প্রথমেই ধরুন সে গেল একটা জার্মানিতে গেল, বলে তোমরা ফুটবল খেলো না, ও কেয়া হয় সব, ফুটবল কেয়া হয় সব, তখন না প্রথমেই মনে হবে কি এরা ফুটবল খেলে না, এরা মানুষ। তো এই ব্যাপারটা কিন্তু একটা না একটা সময় সমস্ত রাজ্যকে উপলব্ধি করতে হবে। মানে আপনি হয়তো ফুটবলে টাকা ঢেলে হয়তো ভোট পাবেন না, আপনার ওই রাজ্য ইলেকশনে জিততে আপনার কোনো উপকার হবে না, মানে সুবিধা হবে না, কিন্তু আপনি না আন্তর্জাতিক কোনো স্বীকৃতি পাবেন না আপনি যদি ফুটবলে ভালো না হন। বলে ইউপিতে ধরুন গেল কেউ একজন, গেল ধরুন ফ্রান্সে গেল ইউপিকে তুলে ধরতে, বল তোমরা ফুটবল খেলো না, নেহি সাবো কেয়া হয় সাব, কেয়া চিজ হয়, গোল্লা গোল্লা কেয়া হয়, বলে এরা মানুষই নয়। তো আসলে এই ব্যাপারটা বোঝানো গেল কিছুটা, এই লেগেসির ব্যাপারটা। আর ইস্ট বেঙ্গলকে কিন্তু এই লেগেসি ধুয়ে খেলে চলবে না, নয়তো এই তুর্কিদের মতো এই কাবাব বেচতে হবে, আমাদের এই ছিল, আমাদের ওই ছিল, আমাদের পল্টুদা এটা করেছে, আমাদের জ্যোতিষদা এটা করেছে, আমরা খালি এখন প্লেট সাফ করছি। সবাই ভালো থাকবেন।